মুখে আপনার যে গামাছির মতো একটা দুইটা হয়েছে, মানে আরও অনেক আগে হয়েছে, এটা প্রায় 1 মাস হয়ে যাব। পরে আস্তে 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 মুখে গা হয়েছে, মানে মুখ থেকে আর পাছা আছে না, পাছার রাস্তা থেকে পুরাটাই ফুটে সাঁতার করে ফুটে, আর জ্বর, ঠান্ডা, কাশ আর জ্বর, অতিরিক্ত জ্বর। এখন অবস্থা কি, যে তাকায় দেখে না, তো মোটামুটি একটু ভালো। আগে যে কি করছি অসুমালা ধরা পড়ছে না, এখন না ফুসফুসানির মধ্যে সমস্যা, এই রক্তের মধ্যে ইনফেকশন হয়ে গেছে, ফুসফুসানির মধ্যে ইনফেকশন হয়ে গেছে, পাতলা পায়খানা হয়ে গেছে, ঠান্ডা, মানে অনেক জটিল। প্রথম শুরু হয়েছে জ্বর, কাশ, এরপর একটু মানে পাতলা পায়খানা, পরে চোখ উঠছে, চোখটা তো স্বাভাবিক। পরে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে কলমাকান্দা হসপিটালে নেওয়ার পরে এখান থেকে একটা প্রাথমিক চিকিৎসা করে দিছে। তারপরে 2 দিন দেখা গেছে না, তাতেও ভালো না। পরে ময়মনসিংহ হসপিটালে কালকে এনে ভর্তি করে হয়েছে। প্রস্রাবটাও বন্ধ হয়ে গেছিলো 9-10 ঘন্টা। পরে হসপিটালে ভর্তি করার পরে এখন মোটামুটিভাবে একটু ভালো অবস্থা, মোটামুটি ভালো। কিন্তু এখন আসছে এই জায়গায়, কালকে আসছি। এখন আল্লাহর রহমতে অনেকটা ভালো ট্রিটমেন্ট চলার কারণে আল্লাহর রহমতে অনেকটাই ভালো। পরে ঈদের আগের দিন এবার আসছি, একটা ওষুধ পাল্টাই দিয়েছে জ্বরের জন্য, তাও কমে নাই। পরে ঈদের পরে 3 দিনের দিনে আবার আসছি, নতুন করে ভর্তি হয়েছি, জ্বর কমে নাই। পরীক্ষা নিরীক্ষা দিতে করাইছি, কিন্তু কিছুই ধরা পড়ছে না। পরে এইভাবেই চলছে, বাদে আমরা আগে বাইরে ডাক্তার দেখাইছি। একটা রোগী মনে করেন সুস্থ হয়ে গেছে বেশ কয়েকদিন থেকে, আরেকটা রোগী আজকাল খুব জটিল আক্রান্ত, একই বেডে 2টা রোগী থাকবে, এটা আবার কীরকম হইতে পারে? আমার তো মনে হয় ভালো না জিনিসটা। 3টা ওয়ার্ড, পেটের 3টা ইউনিট থেকে এখন পর্যন্ত 36টা রোগী এখানে হলো ট্রান্সফার হয়ে আসছে। আপাতত 36টা, আর হচ্ছে আরও আসতেছে প্রতিদিনে। হ্যাঁ, প্রতিদিনে বাড়ছে। তো শিশু ইউনিটে ওখান থেকে ট্রান্সফার হয়ে এখানে আইসোলেশনে আসতেছে। এখানে আসলে নতুন রোগী কোনো রিসিভ হচ্ছে না, রিসিভ হচ্ছে শিশু ওয়ার্ড থেকে এখানে হলো ট্রান্সফার হয়ে আসতেছে আইসোলেশনের জন্য। ঘামের প্রাদুর্ভাবটা আসলে শুরু হয়েছে মার্চ মাসের শুরু থেকে। তবে আমরা সবচেয়ে বেশি যেটা প্রাদুর্ভাবটা বেশি পাচ্ছি, এটা হচ্ছে মাঝামাঝি অবস্থা থেকে। ঈদের সময়টা গেল, মাঝামাঝি থেকে এই আস্তে আস্তে প্রবণতাটা বাড়তে শুরু করছে। সাধারণত দেখা যায় যে আমাদের যেটা 2টো টিকা নিতে হয়, একটা হচ্ছে মিজেলসের টিকাটা বললাম আমরা, সেটা হচ্ছে 9 মাস আর 15 মাসে। এটা আমাদের বাংলাদেশের ইপিআই শিডিউলে দেওয়া আছে। এবং আমার দেখা মতে এখন পর্যন্ত এরকম আউটব্রেক আমি দেখি নাই। আমি যতদিন ধরে ডাক্তারি প্রফেশনে আসি, এরকম আউটব্রেক আসলে কখনোই হয়নি। অনেক আগে হয়েছে কিনা আমার ঠিক জানা নেই। তবে এরকম আউটব্রেকে আমরা নিজেরাও খুবই শঙ্কিত। তবে এখন যে আউটব্রেকটা হয়েছে, মিজেলসের নর্মালি যদি টিকা প্রপারভাবে কাজ করে, তাহলে সেখানে মানে আপনার ভয়টা কম থাকে। এই ঘাম থেকে আপনার কিছু কমপ্লিকেশন তৈরি হয়, ভয়টা হচ্ছে সেখানে। যেমন হচ্ছে আপনার এই আমাদের ইংরেজিতে মিজেলস বলি, বাংলায় বলি হাম। এখানতে আপনার সবচেয়ে বেশি ভয় যেটা হয় নিউমোনিয়া হতে পারে, ডায়রিয়া হতে পারে। আবার এখান থেকে চলে যায় আপনার নার্ভাস সিস্টেমে ইনভলভ করতে পারে, এনকেফালাইটিস হতে পারে। তো যখন আর কি মিজেলস থেকে নিউমোনিয়া হয়, এই নিউমোনিয়াটা আসলে খুব বেশি খারাপ। কারণ নর্মাল নিউমোনিয়া আর মিজেলসের নিউমোনিয়ার মধ্যে পার্থক্য আছে। যখনই আমরা দেখতেছি যে একটা পেশেন্টের মিজেলস হয়েছে, মিজেলসের পরে তার কমপ্লিকেশন হিসেবে নিউমোনিয়া ডেভেলপ করতেছে, তখন আসলে সেই পেশেন্টটার কন্ডিশনটা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আর যদি সেটা মেনিনজাইটিস বা এনকেফালাইটিস হয়ে যায়, মানে আপনার নার্ভাস সিস্টেম ইনভলভ করে, সেটা আসলে বেশি ক্ষতির অবস্থা চলে যায় এবং বেশ ঝুঁকিপূর্ণ চলে যায়। এখন এই অবস্থায় আমাদের যে ট্রিটমেন্ট প্রোটোকল, আমাদের মিজেলসের যেভাবে ট্রিটমেন্ট দেওয়া এবং অ্যাকর্ডিং টু কমপ্লিকেশন অনুযায়ী, এখন নিউমোনিয়া হলে তার ট্রিটমেন্ট দিতে হবে, মেনিনজাইটিস এনকেফালাইটিস সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দিয়ে আগাচ্ছি। কিন্তু আমাদের মিজেলসের আউটব্রেকের অন্যতম বড় কারণ আমাদের ভ্যাকসিনের দেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়েছে। বিশেষ করে কোভিডের সময় আপনার যেটা হয়েছে যে অনেক মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, ভ্যাকসিন দিতে সমস্যা হয়েছে। অনেক সেন্টারে আপনার ঠিক মতন আপনার করা যায় নাই। ফলশ্রুতিতে এই ভ্যাকসিন না পাওয়ার কারণে বাচ্চাদের ভিতরে আপনার এই মিজেলসটার আউটব্রেকটা দেখা যাচ্ছে। অন্যতম বড় কারণ হলো তারা একসঙ্গে স্কুলের ভিতর থাকে, ক্রাউডেড পরিবেশের ভিতর থাকে, তাদের একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি। এটা হলো অন্যতম বড় কারণ বাচ্চাদের মিজেলস হওয়ার ক্ষেত্রে। বাচ্চাদের মিজেলস হওয়ার ক্ষেত্রে আরও কারণ হচ্ছে তাদের ইমিউনিটি মেনলি সমস্যা। মিজেলস হচ্ছে হাইলি কন্টেজিয়াস মিস হলো একজন থেকে আরেকজনের ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি। কোভিড, স্মল পক্স, ইবোলা ভাইরাস আছে, আরও অনেক ভাইরাস আছে যেগুলো ছড়ায়, তার থেকেও কিন্তু মিজেলস অনেক বেশি কন্টেজিয়াস। এবং আপনার এই যে ভ্যাকসিনটার সমস্যার জন্যই মেনলি কিন্তু এই মিজেলসের আউটব্রেকটা হয়েছে। গত 1 বছর, 2 বছর, 3 বছরের
গ্যাপের কারণেই কিন্তু এই মেজাজটার এত প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। বড়দের আক্রান্ত না হওয়ার কারণ হচ্ছে বড়রাও আক্রান্ত হয়, বড়দের হলেও কিন্তু আপনার অনেকে হয়। বড়দের ক্ষেত্রে যেটা হচ্ছে বড়দের আমাদের একটা হার্ড ইমিউনিটি নামে একটা জিনিস আছে। হার্ড ইমিউনিটি হইতেছে আপনার পপুলেশনের যখন 95% আপনার ভ্যাকসিনেটেড হয়ে যাবে, এই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, বাকি লোক কিন্তু এটা অটোমেটিক একটা রোগ প্রতিরোধ ক্ষমতা পেয়ে যায়। কোভিডের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, প্রথমে কোভিড আসছে, আমরা কিন্তু কোভিডের অনেক ছড়ায় গেছে। যখন আমরা ইমিউনাইজেশন ভ্যাকসিনেশন করছি, করার পরে কিন্তু আস্তে আস্তে কোভিড দুর্বল হয়ে গেছে। মিজেলসের ক্ষেত্রেও একই জিনিস ছিল, এটা আমাদের হার্ড ইমিউনিটি ছিল, কিন্তু এটার ভ্যাকসিনেশনের অভাবের কারণেই আপনার কিন্তু এই স্প্রেডটা এখন আমরা যেটা সাসপেক্ট করতেছি সামনে স্প্রেড হওয়ার সুযোগ দেখা যাচ্ছে। বড়দের হওয়ার সম্ভাবনাটা কম কেন? তারা ভ্যাকসিনেটেড হয়ে থাকে। বড়রা যারা ভ্যাকসিন পায় নাই তাদের কিন্তু মিজেলস হওয়ার সম্ভাবনা থাকে। বড়দের যে ভ্যাকসিন মিজেলস হবে না এরকম কোনো কিন্তু কথা নেই। হার্ড ইমিউনিটির কারণে বড়রা ওই যে অটোমেটিক তারা কিন্তু একটা ইমিউনিটি পাইছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যেই লোক টিকা পায় নাই সে বড় হইলেও কিন্তু এই মিজেলসে আক্রান্ত হয়ে যাবে, তার কিন্তু কমপ্লিকেশন অনেক বেশি হবে। মিজেলস নিয়ে আমরা এখন এত বেশি চিন্তিত কেন? মিজেলসের কমপ্লিকেশনগুলো খুব ভয়ঙ্কর। মিজেলসের কমপ্লিকেশনগুলোর মধ্যে যে ইনক্যাফেলাইটিস হয়ে তারা মারা যেতে পারে, অ্যাসেপ্টিক মেনিনজাইটিস হতে পারে, নিউমোনিয়া হতে পারে, ডায়রিয়া হতে পারে, ডিফনেস, ইয়ার ইনফেকশন হতে পারে, চোখের ব্লাইন্ডনেস হয়ে যেতে পারে। এই কমপ্লিকেশনের জন্য কিন্তু আমরা এই মিজেলসের ভ্যাকসিন দিতাম। অনেক জীবাণু আছে, সব কিছুর ক্ষেত্রে কিন্তু সরকার ভ্যাকসিনেশন করে না, কিন্তু মিজেলসের ক্ষেত্রে কেন ভ্যাকসিনেশনে আসছে? অন্য তো আরও অনেক ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, কারণ মিজেলসের ক্ষেত্রে কেন হচ্ছে? কারণ মিজেলস হলো প্রচণ্ড রকম কন্টাজিয়াস মানে একজন থেকে আরেকজনে ছড়ায় যায়। একজন লোক সে চাইলে কিন্তু মানে একটা মিজেলস রোগী 12 থেকে 18 জন মানুষকে কিন্তু ইনফেক্টেড করে ফেলতে পারে। অন্য কোনো ভাইরাসের ক্ষেত্রেও কিন্তু সে অনেক বেশি শক্তিশালী। এই জিনিসটা হলো অন্যতম বড় কারণ। এখন ইমিউন অ্যামনেশিয়া নামে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে আপনার মিজেলসের ভ্যাকসিন দেওয়া আছে লোকের, কিন্তু সেই লোকেও আপনার কি করে তার ইমিউন সিস্টেমটা ভুলে যায়, যে মেমোরি সেল তৈরি হয়। আপনার শরীরে যখন একটা ভাইরাস ঢুকে সেটা প্রতিরোধ করার জন্য কিন্তু আপনার শরীরে একটা মেমোরি তৈরি হয় যে এটার বিরুদ্ধে আমরা কিভাবে কাজ করব। সেই ক্ষেত্রে যেটা দেখা যায় যে এই ইমিউন অ্যামনেশিয়া নামে একটা জিনিস হয়, সেটার কারণে সে ভুলে যায় যে ইমিউন সিস্টেমটা এটার বিরুদ্ধে যে কাজ করার ইয়াটা হারায় ফেলে, মানে মেমোরি লস হয়, ডিলেশন হয়ে যায়। ফলশ্রুতিতে কিন্তু এই মিজেলস তার ভিতরে দেখা যায়। আর এই স্প্রিং সিজনে কেন হয় বেশি সেটার ব্যাপারে আরও ভাইরোলজিস্ট যারা আছে, মাইক্রোবায়োলজিস্ট যারা আছে, তারপর এপিডেমিওলজিস্ট যারা আছে, তারা এটার ব্যাপারে আরও বিস্তারিত জানাতে পারবে। আমরা ক্লিনিশিয়ান হিসেবে এটা কেন বসন্তকালে হয় সেটার তথ্য আমি একদম এক্স্যাক্টলি দিতে পারতেছি না, কারণ তারা যারা এক্সপার্ট তারা বলতে পারবে যে কেন এই সিজনটা এই টাইমটাতে এইটার আউটব্রেকটা বেশি হয়।